তো আমরা অলরেডি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট নিয়ে পড়েছি। এবারে আমরা পড়তে যাচ্ছি অবলিক অ্যাসিম্পটোট। আমরা আগেই অবলিক অ্যাসিম্পটোটের ডেফিনেশনটা বলেছিলাম যে দোজ অ্যাসিম্পটোট হুইচ আর নট প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড নট প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস আর কল্ড অবলিক অ্যাসিম্পটোট। দ্যাট ইজ সেই সমস্ত অ্যাসিম্পটোট যারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের প্যারালাল নয়, দ্যাট ইজ যারা এক্স অ্যাক্সিসের সাথে সার্টেন অ্যাঙ্গেল করে থাকে, সেই ধরনের অ্যাসিম্পটোটকে আমরা বলি অবলিক অ্যাসিম্পটোট। সাধারণত অরিজিন দিয়ে যাবে না এবং এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল করে আছে এমন লাইনকে আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ফর্মে ধরে থাকি। তাহলে অবলিক অ্যাসিম্পটোটের সাধারণত ফর্ম হবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এবার এই যে আমি বললাম যে অরিজিন দিয়ে যাবে না, এটা মানে কেউ আবার এটা ভেবে বসে দেখো না যে অবলিক অ্যাসিম্পটোট কোনোদিন অরিজিন দিয়ে যাবে না। আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি সাধারণত অবলিক অ্যাসিম্পটোটের ফর্ম হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ভাই অবলিক অ্যাসিম্পটোট অরিজিন দিয়ে যেতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই, শুধু মাথায় রাখতে হবে সে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের প্যারালাল হবে না। ওকে, দ্যাট ইজ যে কোনো স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন বাট নট প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, সে কিন্তু অবলিক অ্যাসিম্পটোট হতে পারে। বাট আমি এখানে যেহেতু জেনারেল ইকুয়েশনটা স্টাডি করব, তার জন্য আমি বলছি যে কোনো স্ট্রেট লাইন যে অরিজিন দিয়ে যায় না এবং এক্স অক্ষ ওয়াই অক্ষের প্যারালাল নয়, তাকে আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ফর্মে ধরতে পারি। দ্যাট ইজ অবলিক অ্যাসিম্পটোটকে আমরা ইন জেনারেল ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ফর্মে ধরতে পারি। তো আমরা একটা স্ট্রেট লাইন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সিকে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স একটা কার্ভের অ্যাসিম্পটোট বলবো কখন, যদি এম ইকুয়ালস টু আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই এক্স পাই এবং সি ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স টেন্স টু এম এফ এক্স মাইনাস এম এক্স পাই। শুনতে আপাতত দৃষ্টিতে এটা তোমাদের কাছে একটু জটিল লেগেছে আমি জানি, বাট এটা দিয়ে প্রবলেম করতে একটু জটিল লাগবে না, তোমাদের ক্ষেত্রে প্রবলেমগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। আমরা বলতে চাইছি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি একটা লাইন, সে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সের যদি অ্যাসিম্পটোট হয় তাহলে এম এবং সিকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এবার শুনতে সোজা লাগবে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি একটা লাইন, তাকে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সের যদি সে অ্যাসিম্পটোট হয় তাহলে অটোমেটিক্যালি এম এর ভ্যালু এটা হবে, সি এর ভ্যালু এটা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ উল্টোটাও ট্রু, যদি এম ইকুয়ালস টু এটা এবং সি ইকুয়ালস টু এটা দুটো ফাইনাইট কোয়ান্টিটি হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি লাইনটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর অ্যাসিম্পটোট হবে। ওকে, তাহলে আমি আর একবার শুরু থেকে বলে দিই। প্রথমে আমরা পড়তে যাচ্ছি এখানে অবলিক অ্যাসিম্পটোট, এটা মাথায় রাখবে। 2 নাম্বার মাথায় রাখবে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই লাইনটা যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভের অ্যাসিম্পটোট হয়, দ্যাট ইজ বলাই আছে যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর একটা অ্যাসিম্পটোট, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এম সমান হবে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই এক্স অ্যান্ড সি সমান হবে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স মাইনাস এম এক্স। এই মড এক্স টেন্স টু ইনফিনিটির নিচে অনেক সময়তে ওয়াই বাই এক্স টেন্স টু এমটাও লেখা হয়, সেটা আমরা প্রবলেম করার ক্ষেত্রে দেখিয়ে দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ কোনো কার্ভের ক্ষেত্রে, কোনো কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর ক্ষেত্রে যদি এম ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই এক্স হয় এবং সি ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স মাইনাস এম এক্স হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এটা ওই কার্ভের একটা অ্যাসিম্পটোট হবে। দ্যাট ইজ অ্যাসিম্পটোট হলে এম আর সি এই ভ্যালুটা স্যাটিসফাই করবে, আর যদি এম আর সি এর মান এক্সিস্ট করে তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি একটা অ্যাসিম্পটোট হবে। তো আমরা অ্যাসিম্পটোটের বেসিক ডেফিনেশন যেটা পড়ে এসেছি, সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন এবং সবচেয়ে ইজি ডেফিনেশন, যে অ্যাসিম্পটোট হচ্ছে ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি। দ্যাট ইজ ফাইনাইট জোনের মধ্যে যদি কোনো পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স আমরা পাই কোনো স্ট্রেট লাইনের থেকে কোনো পয়েন্টের, সেই পারপেন্ডিকুলার ডিস্ট্যান্সটা টেন্ডস টু 0 হয়ে যায় যখন পয়েন্টটা ইনফিনিটিতে টেন্ড করে। একটা পয়েন্ট কখন ইনফিনিটিতে টেন্ড করে তার বেসিসে আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া দেখিয়েছি, পয়েন্ট অ্যাট ইনফিনিটির অনেকগুলো কনসেপ্ট আমরা দেখিয়েছি। মড এক্স টেন্স টু ইনফিনিটি হলে হতে পারে, মড ওয়াই টেন্স টু ইনফিনিটি হলে হতে পারে, ওপি ডিস্ট্যান্সটা টেন্স টু ইনফিনিটি হলেও হতে পারে, সেগুলোর আমরা অনেকগুলো টেকনিক দেখিয়েছি। এবার একটা জিনিস নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে অ্যাসিম্পটোট আমরা তখনই পেতে পারি যদি কার্ভটা ইনফাইনাইট জোনে এক্সিস্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ কার্ভের ফাইনাইট জোনেও কিন্তু এক্সিস্টেন্স থাকতে হবে। কারণ এমন কার্ভ যে টোটালি ফাইনাইট জোনে আছে তার কোনোদিন অ্যাসিম্পটোট থাকবে না, সার্কেল এলিপস তার এক্সাম্পল।
বাট এমন কার্ভ যে টোটালি ইনফিনিটিতে প্লেস করছে, তার ফাইনাইট জন্য কোনো অস্তিত্ব নেই, দ্যাট ইজ চোখের সামনে আমি তাকে ভিজুয়ালাইজ করতে পারছি না, তারও কিন্তু কোনো অ্যাসিম্পটোট থাকবে না। বাট এমন কার্ভ যে ফাইনাইট থেকে ধীরে ধীরে ইনফিনিটিতে পৌঁছেছে, তার কিন্তু অ্যাসিম্পটোট থাকবে। ইন দ্যাট কেস তুমি আমার প্রথম লেখাটাকে একটু অবজার্ভ করবে, এত কিছু কেন ঘুরিয়ে আর একবার বললাম। আমি একটা পি পয়েন্ট নিয়েছি কোথায়, অন অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ দ্য কার্ভ, দ্যাট ইজ এই যে ছবিটা আমি এখানে এঁকেছি, যে কার্ভের ছবিটা এখানে ড্র করা আছে বক্ররেখাটা, তার অবশ্যই দুটো প্রায়োরিটি থাকবে। এক হচ্ছে তাকে ফাইনাইট জন্যও এক্সিস্ট করতে হবে, আবার ইনফাইনাইট জন্যও এক্সিস্ট করতে হবে। আমি পি পয়েন্টটা কোথায় নিয়েছি, তার ইনফাইনাইট জোনে যে ব্রাঞ্চটা যাচ্ছে তার দিকে। দেখা যাচ্ছে একটা কার্ভ ঘুরিয়ে পেঁচিয়ে এমন হয়ে গেল তার বেশ কিছুটা অংশ ফাইনাইট জোনে আছে। ফাইনাইট জোনের মধ্যে পয়েন্টটা নিলে তাকে ইনফিনিটিতে টেন্ড করতে, এটা কল্পনা করতে আমাদের অসুবিধা হবে। তার জন্য পয়েন্ট যখন আমি চয়েস করব থিওরিটিক্যাল প্রুফ করার জন্য, পয়েন্টটাকে আমি সেখানেই নেব যে লাইনটা ইনফিনিটিতে যাচ্ছে। যেমন ধরো এখানে এই যে ছবিটা দেওয়া আছে পরিষ্কার দেখতে পাচ্ছ, দিস ইজ এ কার্ভ। এখানে যদি এই জায়গাটায় আমি দাগ দিয়ে দিই, তোমরা দেখেছো এর আগে আমি কার্ভের কোনো একটা অংশে দাগ দিয়ে দিয়েছি, মানে আমি বলে দিয়েছিলাম যে ওই পয়েন্টটা হচ্ছে কার্ভের উপরের ফিক্সড পয়েন্ট, নিশ্চয়ই দেখেছো। আমি কার্ভের উপরে কখনো কখনো কোনো একটা পয়েন্টে দাগ দিয়ে দিতাম কেন, ওই পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর যেদিকে দাগ দিতাম না সেটা এক্সটেন্ড করবে। দ্যাট ইজ কার্ভের এই অংশে যদি দাগ দেওয়া থাকে তাহলে পয়েন্টটাকে এখানে কোনোদিন নিও না, এটা ফাইনাইট জোনে চলে আসছে। তো এখানে আমি কোনো দিকেই দাগ দিইনি, যেহেতু কোনো দিকেই দাগ দিইনি তাহলে তুমি এটা ধরেই নিতে পারো যে এই কার্ভের যে ব্রাঞ্চটা আছে, ব্রাঞ্চটা দুদিকেই এক্সটেন্ডেবল। দ্যাট ইজ কার্ভের দুদিকে যে ব্রাঞ্চটা আছে, পি এর ডান দিকে এবং পি এর বাম দিকে, এখানে দুদিকেই এক্সটেন্ড করা যেতে পারে। বাট মনে রাখতে হবে থিওরিটিক্যালি পি পয়েন্ট আমরা সেই ব্রাঞ্চের উপরে নেব যে ব্রাঞ্চটা ইনফিনিটিতে যাচ্ছে, সেই ব্রাঞ্চের উপরে নয় যে ব্রাঞ্চটা কিছু দূর গিয়ে এন্ড হয়ে যাবে। দ্যাট ইজ এই যে বললাম এখানে যদি এই পয়েন্টটাকে ফিক্স করে দেওয়া থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এই দিকটাতে নিতাম না, আমরা পি যেখানে রেখেছি ওখানেই রাখতাম, কারণ এখানে গিয়েও দাঁড়িয়ে যাবো, ইনফিনিটিতে যেতে পারবে না। কারণ আলটিমেটলি আমাকে পি পয়েন্টকে তো ইনফিনিটিতে পাঠাতে হবে, কল্পনার মাধ্যমে পাঠাতে তো হবে। আচ্ছা, এবারে আমরা একটা স্ট্রেট লাইন নিচ্ছি। কি স্ট্রেট লাইন? y ইকুয়ালস টু mx প্লাস সি, দ্যাট ইজ y মাইনাস mx মাইনাস সি ইকুয়ালস টু 0। আমরা পি পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করছি, তার মানে xy পয়েন্ট থেকে y মাইনাস mx মাইনাস সি ইকুয়ালস টু 0 এর উপরে পারপেন্ডিকুলার ড্র করছি। যদি পারপেন্ডিকুলারটা আমরা ডি নাম দিই, ডিস্টেন্সটা যদি ডি নাম দিই, ছবিতে সেটা দেখতেই পাচ্ছ, দ্যাট ইজ দ্য পিএম, দিস ইজ দ্য ডিস্টেন্স। যদি সেটা ডি নাম দিই তাহলে আমাদের নর্মালের যে ডেফিনেশনটা আছে নর্মালের ডিস্টেন্স বের করা, সেটা কি বলছে? y মাইনাস mx মাইনাস সি বাই রুট ওভার অফ 1 প্লাস m স্কোয়ার, দিস ইজ দ্য corresponding distance from the point P to the line y minus mx equals to c. আমি প্রথমে কার্ভের ইনফাইনাইট ব্রাঞ্চের উপর একটা পয়েন্ট নিলাম pxy, সেখান থেকে আমি স্ট্রেট লাইনের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম। যদি পারপেন্ডিকুলারটা ডি হয় তাহলে ডি এর ডিস্টেন্সটা হচ্ছে y মাইনাস mx মাইনাস সি বাই রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। মনে রাখতে হবে এই লাইনটা যদি এই কার্ভের একটা অ্যাসিম্পটোট হয় তাহলে অ্যাসিম্পটোটের ডেফিনেশন বলছে এই লাইনটা এই কার্ভের ইনফিনিটিতে ট্যানজেন্ট হবে। যদি এই লাইন y মাইনাস mx ইকুয়ালস টু সি পি পয়েন্ট এই কার্ভের ট্যানজেন্ট হয়, অ্যাসিম্পটোট হয়, আবারও বলছি জড়িয়ে গেল, যদি y মাইনাস mx ইকুয়ালস টু সি সে এই কার্ভের ট্যানজেন্ট হয় ইনফিনিটিতে, তবেই কিন্তু অ্যাসিম্পটোট হবে। আর ইনফিনিটিতে টেন্ড করা মানে আমরা অলরেডি বলে এসেছি, যদি ইনফিনিটিতে টেন্ড করে পি পয়েন্ট তাহলে ইনফিনিটিতে গিয়ে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সে 0 হয়ে যাবে, 0 হয়ে যেতে বাধ্য। তার কারণ তখন এই লাইনটা এই কার্ভের কি হবে? ট্যানজেন্ট হবে। ট্যানজেন্টের ক্ষেত্রে তো কোনোদিন পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাওয়া যায় না, সে তো ওই পয়েন্টকে টাচ করে বেরিয়ে যাবে। তার জন্য আমরা বলছি ইফ দ্য লাইন 1 ইজ অ্যান অ্যাসিম্পটোট দেন ডি শুড টেন্ডস টু 0 অ্যাজ p tends to infinity. That is এইটা যদি অ্যাসিম্পটোট হয় y equals to y minus mx equals to c, তাহলে অটোমেটিক্যালি p পয়েন্ট ইনফিনিটিতে গেলে d equals to 0 হতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, কারণ অ্যাসিম্পটোট মানেই ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, কোনো পারপেন্ডিকুলার থাকবে না p পয়েন্ট থেকে, ওকে টাচ করে যাবে p পয়েন্টে। এবার পি পয়েন্ট ইনফিনিটিতে টেন্ড করা মানে সাধারণত আমরা জেনারেল সেন্সে মডিউলাস এক্স টেন্স টু ইনফিনিটি এটাকেই কন্ডিশন হিসেবে ট্রিট করি, দ্যাট ইজ এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি।
পি পয়েন্ট ইনফিনিটিতে টেন্ড করা মানে সাধারণত, এটা আমি একদম তোমাদের ক্ল্যারিফাই করে রাখছি, সাধারণত আমরা মড এক্স টেন্ডস টু ইনফিনিটিটাকেই ধরি। মড এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, তার জন্য আমি ব্র্যাকেটে লিখেছি দ্যাট ইজ অ্যাজ এক্স টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। অবশ্য শুধুমাত্র মড এক্স টেন্ডস টু ইনফিনিটি মানেই যে পি টেন্ডস টু ইনফিনিটি হবে তা কিন্তু নয়, সেটা আমি প্রথম ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। তার মানে এই যে ডিস্ট্যান্সটা ডি সে 0 হয়ে গেল কখন, যদি মড এক্স ইনফিনিটিতে যায়। ভালো করে ভেবে দেখবে, কখন, যদি মড এক্স ইনফিনিটিতে যায়। তার মানে এর উপরে যদি আমি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিই, তাহলে এখানে বসে গেল কত, 0, এখানে বসে গেল মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি, নিচে √1 প্লাস এম স্কোয়ার, এটা লিমিটের উপরে ডিপেন্ড করে না, এটা যেমন ছিল তেমনই থাকলো। তাহলে ফাইনালি উপরে আসলো লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0, কারণ ডি এর ভ্যালু তো অলরেডি 0। আমরা যখনই লিমিট নিচ্ছি মড এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে পি ইনফিনিটিতে চলে গেল, ডি 0 হয়ে গেল, আর এখানে থাকলো একটা √1 প্লাস এম স্কোয়ার ফাইনাইট কোয়ান্টিটি। তার মানে এ এবং 0-র গুণফল আলটিমেটলি কত হলো, 0। তার মানে নিউমেরেটরে পড়ে রাখলো যেটা, সেটাই আলটিমেট কোয়ান্টিটি হয়ে গেল লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি। এবার দেখো এই যে লিমিট নিচ্ছি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি, এর উপরে কে কে লিমিটের উপরে ডিপেন্ড করে, ওয়াই ডিপেন্ড করে, কারণ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই এক্সের ফাংশন, আর এম ইন্টু এক্স, এক্স অলওয়েজ ডিপেন্ড করে, বাট সি তো কনস্ট্যান্ট, সি তো কারোর উপরে ডিপেন্ড করে না। তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি সি ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। দ্যাট ইজ কোনো একটা লাইন ওয়াই মাইনাস এম এক্স ইকুয়ালস টু সি, কোনো একটা কার্ভ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স এর অবলিক অ্যাসিম্পটোট হবে কখন, যদি সি এর মান হয় লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। এখান থেকে তুমি সি এর মানটা পেলে, তোমাকে এম এর মানটাও কিন্তু বের করতে হবে। এটা কিন্তু তখন হলো যখন আমি শুরুতেই ধরে নিলাম যে লাইনটা অ্যাসিম্পটোট, এর কিন্তু একটা রিভার্স পার্টও থাকবে, যখন কন্ডিশনগুলোকে ট্রু ধরে নিয়ে আমরা অ্যাসিম্পটোট প্রুভ করব। এখানে কিন্তু আমরা অ্যাসিম্পটোটটাকে ধরে নিলাম, কন্ডিশনটাকে প্রুভ করছি। এবার দেখো ওয়াই বাই এক্স মাইনাস এম, এটা মানে আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস এম এক্স মাল্টিপ্লাইড বাই 1 বাই এক্স, লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স মাইনাস এম, লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স মাইনাস এম, মানে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাল্টিপ্লাইড বাই 1 বাই এক্স। আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স জি এক্স মানে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাল্টিপ্লাইড বাই লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স। লিমিট ডিস্ট্রিবিউট করা যায়, তোমরা প্রত্যেকেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন পড়েছিলে 11-12 তখন পড়ে এসছো। তাহলে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাল্টিপ্লাইড বাই 1 বাই এক্স, মানে আমরা লিখতে পারি লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স multiplied by limit mod x tends to infinity 1 by x. Limit mod x tends to infinity y minus mx মানে হচ্ছে c, আর limit mod x tends to infinity 1 by x always 0. mod x tends to infinity মানে x plus infinity তে যাচ্ছে অথবা minus infinity তে যাচ্ছে, that is 1 by x always 0 তে যাচ্ছে। তাহলে আলটিমেট এটা হচ্ছে c ফাইনাইট কোয়ান্টিটি, এটা হচ্ছে 0, that is c into 0 0। এবার দেখো ওয়াই বাই এক্স, এ কিন্তু অলওয়েজ লিমিটের উপরে নির্ভর করে, কারণ লিমিটটা আমরা এখানে এক্সের গ্রাউন্ডে নিয়েছি, ওয়াই নিজেও এক্সের ফাংশন, এক্স তো অলওয়েজ এক্সের ফাংশন, বাট এম এখানে একটা কোয়ান্টিটি রিয়াল নাম্বার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এম ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স। দ্যাট ইজ এই যে আমরা শুরুতেই ধরে নিলাম যে ওয়াই মাইনাস এম এক্স ইকুয়ালস টু সি, দ্যাট ইজ 1 নম্বর স্ট্রেট লাইন, সে গিভেন কার্ভের অ্যাসিম্পটোট। তাহলে যদি আমরা ধরে নিও অ্যাসিম্পটোট, তাহলে আমরা সি এর ভ্যালু কত পেলাম, দিস, এম এর ভ্যালু কত পেলাম, এম এর ভ্যালু কত পেলাম, দিস। যদি আমরা ধরে নিই ওয়াই মাইনাস এম এক্স ইকুয়ালস টু সিটা অ্যাসিম্পটোট, তাহলে সি ইকুয়ালস টু হবে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স, অ্যান্ড এম ইকুয়ালস টু হবে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স। একটা পার্ট প্রুফ হয়ে গেল। সেকেন্ড পার্টে আমরা ধরে নেব এম এর ভ্যালু দিস অ্যান্ড সি এর ভ্যালু দিস, আমরা দেখাবো যে ডিস্টেন্সটা 0, দ্যাট ইজ ও অ্যাসিম্পটোট। ফার্স্ট পার্টে যেহেতু আমরা অ্যাসিম্পটোট ধরেই নিয়েছিলাম, তাহলে ডি এর মানটা পি টেন্ডস টু ইনফিনিটিতে অটোমেটিক্যালি 0 ছিল, যার জন্য আমরা এত কিছু কিন্তু পেয়েছি। সেকেন্ড পার্টে আমরা ধরে নেব কন্ডিশনটা ট্রু, দ্যাট ইজ এম এবং সি এর যে মানটা দেওয়া আছে সেই মানটা ট্রু,
আমরা দেখাবো ডি এর মান 0, দ্যাট ইজ 1 অ্যাসিম্পটোট হবে। ফার্স্ট পার্টে অ্যাসিম্পটোটটাই ধরে নিয়েছি, তার জন্য আমরা ডি এর ভ্যালু টেন্ডস টু 0 ডিরেক্টলি বলতে পারছি। সেকেন্ড পার্টে আমরা ধরে নিচ্ছি এই যে কন্ডিশন গামা নাম দেওয়া আছে যেটা, দ্যাট ইজ এম এর ভ্যালু দিস লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স বাই এক্স, এবং সি এর ভ্যালু দিস লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স মাইনাস এম এক্স, এই ভ্যালুটা ট্রু আমরা ধরে নিচ্ছি। আমরা দেখাবো এই যে ডি পেয়েছি, ডি এর মান 0 হবে। ডি এর মান 0 হওয়া মানে আলটিমেটলি কি হবে, এই পি পয়েন্ট থেকে এই পয়েন্টের উপরের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0 হবে। কখন? যখন মড এক্স টেন্ডস টু ইনফিনিটি, তখন। তার মানে মড এক্স টেন্ডস টু ইনফিনিটিতে এই পয়েন্ট থেকে এর উপরের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0 হবে। এটা কি এনশিওর করে যে এর y ইকুয়ালস টু এফ এক্স কার্ভের কী হবে, অ্যাসিম্পটোট হবে। তাহলে ফার্দার প্রুফটা খুবই ছোট, তার জন্য আমি ধরে নিচ্ছি ইফ দ্য লিমিট গামা এক্সিস্ট অ্যাজ পি টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ মড এক্স টেন্ডস টু ইনফিনিটি। আমি ধরে নিলাম এই যে গামা, যেট ইজ দ্য কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই লিমিটিং কন্ডিশন, তার জন্য লিমিট বলা আছে। এই গামা কন্ডিশনটা হোল্ড করে যখন পি টেন্ডস টু ইনফিনিটি, তাহলে অটোমেটিক্যালি সি হচ্ছে মডিউলাস এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স মাইনাস এম এক্স। আমরা জানি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, তার মানে সি মানে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। সি তো লিমিটের উপরে ডিপেন্ড করে না, ওকে লিমিটের মধ্যে ইনক্লুড করে নিলেও কোনো ব্যাপার নেই। তার মানে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0। তার মানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারছি লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ডি ইকুয়ালস টু 0। ডি এর বোথ সাইডে মড এক্স টেন্ডস টু ইনফিনিটি কাজে লাগিয়ে নাও, আগের বারের মতো হয়ে যাবে। তার মানে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ডি ইকুয়ালস টু 0। তার মানে এক্স যদি প্লাস ইনফিনিটিতে বা মাইনাস ইনফিনিটিতে যায়, ডি এর ভ্যালু 0, দ্যাট ইজ এই পি পয়েন্ট যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্সের ইনফাইনাইট ব্রাঞ্চের উপরে একটা পয়েন্ট, সেখান থেকে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0 যখন পয়েন্টটা ইনফিনিটিতে টেন্ড করছে। তার মানে এই লাইনটা অটোমেটিক্যালি ওই কার্ভের কি হয়ে গেল, অ্যাসিম্পটোট হয়ে গেল। তাই সেকেন্ড পার্টে আর সেরকম প্রুফ করার কিছু নেই, শুধু মাথায় রাখতে হবে তুমি ফার্স্ট পার্টটা প্রুফ করো বা সেকেন্ড পার্টটা প্রুফ করো, এই অবধি কিন্তু দুটো প্রুফের জন্য কমন পার্ট এই পার্টটা। তুমি প্রথমে কার্ভের ইনফাইনাইট ব্রাঞ্চের উপরে একটা পয়েন্ট পি নেবে, যে স্ট্রেট লাইনটাকে তুমি কনসিডার করছো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাকে একটু সাজিয়ে নাও ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0 ফর্মে। ওই পি পয়েন্ট থেকে ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করো। এই ডিস্টেন্সটা ফরওয়ার্ড প্রুফের ক্ষেত্রেও লাগবে, দ্যাট ইজ নেসেসারি পার্টের ক্ষেত্রেও লাগবে, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও লাগবে, দ্যাট ইজ সাফিসিয়েন্টের ক্ষেত্রেও লাগবে। কারণ অ্যাসিম্পটোটের সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন হচ্ছে দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, দ্যাট ইজ ফাইনাইট জোনে যদি আমি ওই স্ট্রেট লাইনের উপরে ওই পয়েন্ট থেকে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাই, সেই ডিস্টেন্সটা 0 হয়ে যাবে ইনফাইনাইট জোনে গিয়ে, দ্যাট ইজ পয়েন্টটা যখন ইনফিনিটিতে টেন্ড করবে। দ্যাট ইজ যদি এই স্ট্রেট লাইনটা অলরেডি অ্যাসিম্পটোট হয়, তাহলে অটোমেটিক্যালি অলরেডি লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ডি এর ভ্যালু হচ্ছে 0, যেটা আমরা ফার্স্ট পার্টে ইউজ করলাম। আর যদি আমি প্রুফ করে দেখাতে পারি কোনো কন্ডিশনের আন্ডারে লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ডি ইকুয়ালস টু 0, তাহলে উল্টো দিক থেকে আমরা বলতে পারবো যে ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0, এটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স কার্ভের অ্যাসিম্পটোট হবে, যেটা সাফিসিয়েন্ট পার্টে আমরা দেখালাম। তাহলে প্রথম পার্টে আমি ধরে নিয়েছিলাম ওটা ওর অ্যাসিম্পটোট, আমি ধরেই নিয়েছি এটা অ্যাসিম্পটোট, তাহলে অটোমেটিক্যালি আমি পেয়ে যাচ্ছি বাই কন্ডিশন যেহেতু ওর অ্যাসিম্পটোট, তার মানে ও অলরেডি ওর ট্যানজেন্ট অ্যাট ইনফিনিটি, দ্যাট ইজ এই ডি এর ভ্যালু ইনফিনিটিতে 0, দ্যাট ইজ মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ডি এর ভ্যালু হচ্ছে 0। তার মানে মড এক্স টেন্ডস টু ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে 0, কারণ নিচের পোর্শনটা ফাইনাইট। তাহলে সি এর ভ্যালু হয়ে গেল লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা সিটাকে এই এমটাকে বের করে নিলাম। ফার্দার আমরা ধরে নিলাম লিমিটটা এক্সিস্ট করে, দ্যাট ইজ এই যে কন্ডিশন দেওয়া আছে গামা কন্ডিশন, এই গামা কন্ডিশনটা হোল্ড করে। তার মানে অটোমেটিক্যালি আমরা পেয়ে গেলাম সি ইকুয়ালস টু লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ এক্স মাইনাস এম এক্স। এফ এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলে সি ইকুয়ালস টু মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স। সি তো লিমিটের উপরে ডিপেন্ড করে না, তার মানে আমরা বলতে পারি লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই মাইনাস এম এক্স মাইনাস সি ইকুয়ালস টু 0।
তার মানে আমরা এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছি লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ডি ইকুয়ালস টু নিচের পোর্শনটা ফাইনাইট, উপরের পোর্শনটা মড এক্স টেন্স টু ইনফিনিটির জন্য 0। তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ডি ইকুয়ালস টু 0। তাহলে অটোমেটিক্যালি ওই লাইনটা কি হয়ে গেল, অ্যাসিম্পটোট হয়ে গেল। দ্যাট ইজ কন্ডিশন যখন হোল্ড করবে তখন আমরা ডিরেক্টলি বলতে পারি y মাইনাস এম এক্স মাইনাস সি টেন্স টু 0 অ্যাজ মড এক্স টেন্স টু ইনফিনিটি। তার মানে পি টেন্স টু ইনফিনিটিতে ডি টেন্স টু 0। তার মানে লাইনটা ওর কি হয়ে গেল, অ্যাসিম্পটোট হয়ে গেল। এটা এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি। এটার একটা অল্টারনেটিভ প্রুফ আছে এবং অল্টারনেটিভ প্রুফটা খুব সোজা, কিন্তু অল্টারনেটিভ প্রুফটার একটা সমস্যাও আছে। এটাতে নেসেসারি সাফিসিয়েন্ট দুটো পার্ট কিন্তু প্রুফ করা যায় না, এটাতে একটা পার্ট প্রুফ করা যায়, যে কারণে আমি ওই প্রুফটা করালাম না। আমি যেটা করালাম সেটা থিওরিটিক্যালি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এবারে যেটা দিয়েছে, ফাইন্ড দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ x ইকুয়ালস টু 1 বাই টি টু দি পাওয়ার 4 মাইনাস 1, y ইকুয়ালস টু টি কিউব বাই টি টু দি পাওয়ার 4 মাইনাস 1, x ইকুয়ালস টু 1 by t square t to the power 4 minus 1 and y equals to t cube by t to the power 4 minus 1। তোমাকে প্রথমে যে জিনিসটা সবসময় মাথায় নিতে হবে যে এই যে কার্ভটা তুমি অ্যাসিম্পটোট বের করতে যাচ্ছ, তুমি প্রথমে চেষ্টা করবে সবসময় হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করার। তখন যখন তুমি এক সেকেন্ড, আমি একটা মেসেজ এসছে, যাই হোক, ঠিক আছে। x ইকুয়ালস টু 1 বাই টি টু দি পাওয়ার 4, y ইকুয়ালস টু টি কিউব বাই টি টু দি পাওয়ার 4 মাইনাস 1, যাই হোক। তো প্রথম তুমি যেটা খেয়াল করবে যে ওর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট বের করা যায় কিনা। কিন্তু সেটা তখনই করবে যখন প্রবলেমটা আরবিটারিলি থাকবে। এখন আমি এই প্রবলেমটা করছি কিন্তু অবলিক অ্যাসিম্পটোটের আন্ডারে, তার জন্য আমি এখানে শুধুমাত্র অবলিক অ্যাসিম্পটোট আছে কি নেই সেটুকুই কিন্তু চেক করার চেষ্টা করছি। বাট আমি তোমাকে এর পরে যখন কোনো প্রবলেম করাবো, যখন সব থিওরি আমাদের শেখা হয়ে যাবে, অ্যাসিম্পটোটের বেশ কিছু থিওরি আছে, তো থিওরিগুলো যখন শেখা হয়ে যাবে, যখন যে কোনো আরবিটারি প্রবলেম পড়বে, আমাদের কাজ হবে কিন্তু তিনটে জিনিস চেক করা। আমি ওটা এখন বলে রাখছি। ফার্স্ট দেখতে হবে আমাদের তার কোনো হরাইজন্টাল অ্যাসিম্পটোট আছে কিনা, সেকেন্ড দেখতে হবে তার কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আছে কিনা, থার্ড দেখতে হবে তার কোনো অবলিক অ্যাসিম্পটোট আছে কিনা। এখানে যেহেতু আমি শুধুমাত্র অবলিক অ্যাসিম্পটোটের আন্ডারে পড়ছি, তাই আমি শুধুমাত্র অবলিক অ্যাসিম্পটোটটাই চেক করছি। পরে যখন এই প্রবলেমটাই আসবে আমরা সব চেক করব। ওকে, তাহলে অবলিক অ্যাসিম্পটোট চেক করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে যে এই কার্ভটা যেটা প্যারামেট্রিক ফর্মে আছে, এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এটা x ইকুয়ালস টু এফ টি, ওয়াই ইকুয়ালস টু জিটি ফর্মে আছে, দ্যাট ইজ প্যারামেট্রিক ফর্মে আছে। x ইকুয়ালস টু এফ টি, ওয়াই ইকুয়ালস টু জিটি ফর্মে আছে, প্যারামেট্রিক ফর্মে আছে, দ্যাট ইজ দিস ইজ এ কার্ভ বাট ইন প্যারামেট্রিক ফর্ম। তাহলে প্রথমে আমাকে যেটা দেখতে হবে যে এই কার্ভটা টোটালি ফাইনাইট জোনে আছে না টোটালি ইনফাইনাইট জোনে আছে। আর যদি টোটালি ইনফাইনাইট জোনে থাকে তাহলে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই, আমরা বলবো অ্যাসিম্পটোট নিয়ে আমরা ভাবতে পারছি না। যদি টোটালি ফাইনাইট জোনে থাকে তবুও আমরা বলবো অ্যাসিম্পটোট নিয়ে ভাবতে পারছি না, কারণ আমরা অলরেডি পড়ে এসেছি কোনো কার্ভ যদি এন্টায়ারলি ফাইনাইট জোনে থাকে তার অ্যাসিম্পটোট থাকে না। তাহলে আমাকে একটা জিনিস প্রথমে অবজার্ভ করতে হবে যে এই কার্ভটার ফাইনাইট জোনে কোনো পয়েন্ট আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ এই কার্ভটা ইনফাইনাইট জোনে এক্সিস্ট করছে কিনা। ইনফাইনাইট জোনে এক্সিস্ট করছে কিনা কিভাবে বুঝবে, তোমাকে দেখতে হবে টি এর কোনো মানের জন্য মড এক্স মড ওয়াই দুজনেই বা যে কোনো একজন ইনফিনিটিতে টেন্ড করছে কিনা। কারণ পয়েন্ট অ্যাট ইনফিনিটির ডেফিনেশনটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়েছিলাম। পয়েন্ট অ্যাট ইনফিনিটি মানে তিনটে কনসেপ্টে হতে পারে। এক হচ্ছে মড এক্স নিজে টেন্ডস টু ইনফিনিটি, অথবা মড ওয়াই নিজে টেন্ডস টু ইনফিনিটি, অথবা বোথ টেন্ডস টু ইনফিনিটি। এর বাইরেও একটা ছিল ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ ওপি টেন্ডস টু ইনফিনিটি। প্রথম তোমাকে যেটা অবজার্ভ করতে হবে যে টি এর কোনো মানের জন্য এক্স নিজে বা ওয়াই নিজে বা দুজনেই ইনফিনিটিতে টেন্ড করছে কিনা। যদি করে তাহলে আমরা অ্যাসিম্পটোটের কথা ভাববো। 2 নাম্বার, টি এর কোনো মানের জন্য এক্স এবং ওয়াই এর কোনো বাস্তব মান আমরা পাচ্ছি কিনা। এই বাস্তব মান পাচ্ছি কিনা এটা পরীক্ষাতে করে দেখানো হয় না, ঠিক আছে, কারণ এটা চোখে দেখলেই বোঝা যায়। এখানে তুমি দেখতেই পাচ্ছ টি এর মান যদি তুমি 0 বসাও তাহলে এক্স ইকুয়ালস টু পাবে -1, ওয়াই ইকুয়ালস টু পাবে 0। তাহলে অটোমেটিক্যালি এক্স আর ওয়াই এর বাস্তব মান আছে, এটা নিয়ে ভাবার কিছু প্রয়োজন নেই। শুধু এটা করে দেখাতে হয়
যে এই টি এর কোনো পার্টিকুলার প্যারামিটারের এগেনস্টে এক্স এবং ওয়াইয়ের যে কোনো একজন বা দুজনেই ইনফিনিটিতে যাচ্ছে কিনা। কারণ যদি এক্স এবং ওয়াইয়ের দুজন বা যে কোনো একজনের ইনফিনিটিতে যাওয়ার ক্ষমতাই না থাকে তাহলে কার্ভটা ইনফিনিটিতে এক্সিস্ট করে না, দ্যাট ইজ কার্ভটা টোটালি ফাইনাইট জোনে আছে, সেক্ষেত্রে অ্যাসিম্পটোট খোঁজারই কোনো প্রয়োজন নেই। কারণ আমরা অলরেডি বলেছি এ কার্ভ হুইচ লাইজ এন্টায়ারলি ইন দ্য ফাইনাইট রিজিয়ন হ্যাজ নো অ্যাসিম্পটোট, তার কোনো অ্যাসিম্পটোট থাকতে পারে না। তাহলে প্রথম তুমি অবজার্ভ করো, যখন 1/t² t⁴ - 1 এর দুটো পার্ট পাওয়া যেতে পারে, একটা t² + 1, একটা t² - 1। t² + 1টা যখন 0 হবে তখন ওটা ইমাজিনারি হয়ে যাবে, বা t² - 1টা যখন 0 হবে তখন প্যারামিটারটা কিন্তু ফাইনাইট হবে, t1 হতে পারে বা -1 হতে পারে। বাট t1 হোক বা -1 হোক, t² - 1 অলওয়েজ 0 হবে এবং 1/t² - 1 সে অলওয়েজ ইনফিনিটি দেবে। দ্যাট ইজ টি যদি এখানে 1 যায় বা -1 যায়, মড এক্স এবং মড ওয়াই দুজনেই কিন্তু ইনফিনিটিতে যাচ্ছে। তার মানে দিস কার্ভ হ্যাজ এ পোর্শন ইন দ্য ইনফাইনাইট জোন, তার মানে এর অ্যাসিম্পটোট থাকতে পারে, এর অ্যাসিম্পটোট থাকতে পারে। বোঝাতে পারলাম? এতক্ষণ ধরে যা বোঝাচ্ছিলাম বোঝাতে এটাই চেষ্টা করলাম যে কোনো কার্ভ প্যারামেট্রিক ফর্মে থাকা যে ফর্মেই থাক, প্রথম আমাদের যেটা দেখতে হবে সে ইনফিনিটিতে যেতে পারে কিনা। যদি টোটালি ফাইনাইট জোনে থাকে তাহলে তো তার অ্যাসিম্পটোট আমি খুঁজবো না, আর ফাইনাইট জোনে আছে কিনা এটা চোখে দেখলেই বোঝা যায়। এখানে এই যে প্যারামিটার আছে, টি এর জায়গায় 0 বসিয়ে দাও, এর মান হবে -1, এর মান হবে 0, তার মানে -1 0 এই কার্ভের উপর একটা পয়েন্ট, তাহলে ফাইনাইট জোনেও আছে। ইনফিনিটিতে যাচ্ছে কিনা দেখতে হবে। এই যে t⁴ - 1 একে দুটো পার্টে ব্রেক করা যায়, একটা t² + 1, একটা t² - 1। t² + 1টা টেন্ডস টু 0 মানে টি ইনফিনিটিতে যাবে, ওটা ফাইনাইট প্যারামিটার নয়, আমরা রিয়েল প্যারামিটার নিয়ে কাজ করি। বা t² - 1 যদি 0 হয়, দ্যাট ইজ টি যদি +1 বা -1 যায় তাহলে কিন্তু এক্সটা ইনফিনিটিতে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইটাও কিন্তু ইনফিনিটিতে যাচ্ছে। তার মানে অটোমেটিক্যালি টি টেন্ডস টু +-1 এর জন্য এক্স এবং ওয়াই দুজনেই এক্ষেত্রে ইনফিনিটিতে যাচ্ছে, তার মানে কার্ভের ইনফাইনাইট জোনে এক্সিস্টেন্স আছে। এবার আমরা ধরে নিলাম y = mx + c হচ্ছে একটা অ্যাসিম্পটোট। তাহলে থিওরি বলছে m এর মান কত হবে, লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y/x, c এর মান কত হবে, লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y - mx। এখানে একটা কনসেপ্ট লেখা হয়, এই যে এমটা যেহেতু y/x এর লিমিটিং ভ্যালু mod x টেন্ডস টু ইনফিনিটির জন্য, তার জন্য এখানে লেখা হয় y/x টেন্ডস টু m। c এর মান হচ্ছে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y - mx, যেখানে y/mxটা m এ যাচ্ছে। কেন লিখলাম এটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। m মানে কত, y/x এর লিমিটিং ভ্যালু যখন mod x টেন্ডস টু ইনফিনিটি, তার মানে y/x কোথায় যাচ্ছে, m এ যাচ্ছে। তার জন্য c এর ক্ষেত্রে এটা একটু স্পেসিফাই করে লেখা হয়, লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y - mx and y/x goes to m। রিড করা হয় এভাবে, y/x goes to m। আমি প্রথম যখন থিওরিটা বলি দেখবে এটা আমি উল্লেখ করছিলাম বারবার, y/x goes to m, এটা আসে এখান থেকে, যেহেতু m এর মানটা হচ্ছে mod x টেন্ডস টু ইনফিনিটি y/x, তাহলে y/x goes to m। তাহলে এবার আমরা চলো দেখে নিই, m হচ্ছে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y/x। ওকে, এখানে y এর মান কত আছে, t³ / t⁴ - 1, x এর মান 1/t⁴ - 1, তাহলে y/x কত, t³। এবার তুমি mod x টেন্ডস টু ইনফিনিটিকে টি এর রেসপেক্টে কনভার্ট করছো, খুব ভেবে চিনতে। দেখো mod x কখন ইনফিনিটিতে যায়, যখন t +1 যায় তখনও যায়, যখন t -1 যায় তখনও যায় mod x ইনফিনিটিতে। তার মানে mod x টেন্ডস টু ইনফিনিটি এই কন্ডিশনটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি টি এর গ্রাউন্ডে, তাহলে আমরা কি লিখবো, t টেন্ডস টু +-1। তাহলে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটি y/x, এই টোটালটাকে আমরা প্যারামিটারের রেসপেক্টে নিয়ে যাচ্ছি। y/x মানে t³ বসিয়ে দিলাম, আর mod x ইনফিনিটিতে যাচ্ছে কখন, যখন t +1 যাচ্ছে বা -1 যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা পেলাম t টেন্ডস টু +-1 t³, t টেন্ডস টু +1 t³, তার জন্য আসলো +1, t টেন্ডস টু -1 t³, তার জন্য আসলো -1। দ্যাট ইজ m এর দুটো মান পেলাম, +1 এবং -1। তাহলে অটোমেটিক্যালি অ্যাসিম্পটোটও এখানে কটা থাকবে, দুটো থাকবে।
তাহলে যখন আমরা এম এর মান 1 নিয়ে কাজ করছি তখন এই ফর্মুলা বলছে সি এর মান কত হবে, যেখানে যেখানে এম আছে তুমি 1 বসিয়ে দাও। তাহলে লিমিট মড এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স টেন্স টু 1 ওয়াই মাইনাস এক্স। দেখো আমি এখানে তাই লিখেছি, দেখো তাই লিখেছি। এবার তুমি খেয়াল করো এই এম এর মান 1, টি এর কোন মানের জন্য এসেছিল, টি টেন্স টু 1 এর জন্য। এবার কিন্তু এখানে বোকার মতো খবরদার মড এক্স টেন্স টু ইনফিনিটি আছে বলে টি টেন্স টু প্লাস মাইনাস 1 বসিয়ে দিও না। মনে রাখবে এম এর মান 1 এসেছিল স্পেসিফিক্যালি টি টেন্স টু 1 এর জন্য, তার জন্য কিন্তু এখানে শুধুমাত্র আমি টি টেন্স টু 1 বসিয়েছি। কারণ আমি কিন্তু আর এখানে জেনারেল কেস করছি না, এমটাকে দুটো পার্টে ব্রেক করে নিয়েছি, +1 -1। এম এর ভ্যালু +1 এসেছিল একটাই কারণে, যখন আমরা টি টেন্স টু +1 নিয়েছিলাম, টি টেন্স টু +1 টি কিউবের জন্য এসেছিল 1 অ্যান্ড টি টেন্স টু -1 টি কিউবের জন্য এসেছিল -1। তাহলে যখন এম এর মান 1 নিচ্ছি তখন টি এর মানটা কিন্তু স্পেসিফাইড, টি কে 1এই টেন্ড করতে হবে, -1 এ নয়। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম টি টেন্স টু 1। ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, এক্স এর ভ্যালু বসিয়ে দাও। তাহলে পাচ্ছ টি কিউব -1 বাই টি টু দি পাওয়ার 4 -1। উপর নিচে তুমি টি -1 ক্যান্সেল করো, ক্যান্সেল তো করতেই পারো কারণ টি টেন্ডস টু 1। আমরা জানি টি টেন্ডস টু 1 মিনস টি মে বি টেন্ড ফ্রম দ্য লেফট সাইড অফ 1 to 1 or may be টেন্ড from the right hand side of 1 to 1, but t never be equals to 1, that is t -1 not equals to 0। বাচ্চা বয়সে যখন লিমিটটা পড়েছিল 11-12 এটা ব্র্যাকেটে লিখতে যে x টেন্ডস টু s, so x not equals to a, সেম কনসেপ্ট। তাহলে t টেন্ডস টু 1, so t not equals to 1, যার জন্য আমরা উপর নিচে t -1 ক্যান্সেল করলাম। তাহলে ভ্যালু পেয়ে গেলাম 3/4। অ্যাজ ওয়েল অ্যাজ m যখন -1 তখন আমরা কি পাচ্ছি, লিমিট মড এক্স টেন্ডস টু ইনফিনিটি যা ছিল তাই থাকবে, y বাই এক্স টেন্ডস টু m, এখানে -1 বসিয়ে দাও, y মাইনাস এম এক্স, এর জায়গায় -1 বসিয়ে দাও, y প্লাস এক্স। মনে রাখবে m টেন্ডস টু -1 এটা স্পেসিফিক্যালি হচ্ছে কার জন্য, t টেন্ডস টু -1 এর জন্য, তার জন্য এখানে লিমিটটা কিন্তু t টেন্ডস টু -1 বসেছে। উপরে চলে আসলো টি কিউব +1 বাই টি টু দি পাওয়ার 4 -1। এখানে উপর নিচে টি +1 আমরা ক্যান্সেল করছি, ক্যান্সেল করতেই পারি কারণ টি টেন্ডস টু -1, সো টি +1 টেন্ডস টু 0 বাট নেভার বি ইকুয়ালস টু 0। এটাই তো লিমিটিং কনসেপ্ট, টি +1 0-র দিকে যাচ্ছে বাট এক্স্যাক্টলি 0 নয়। এবার বসিয়ে দিলে পাচ্ছি -3/4। তাহলে অ্যাসিম্পটোটগুলো কী কী হলো, y minus mx equals to c, that is y minus x equals to 3/4, this is one asymptote, 4x minus 4y plus 3 equals to 0, y minus mx equals to c, এবার m এর ভ্যালু -1, তাহলে y plus x equals to -3/4, that is 4x plus 4y plus 3 equals to 0। আমি তোমাদের এর আগেই বলেছিলাম অ্যাসিম্পটোট কখনো ইউনিক নয়। খেয়াল করে দেখো এই কার্ভের দুটো অ্যাসিম্পটোট আছে ইনফিনিটিতে, এবং দিজ আর দ্য ইকুয়েশনস।